সাতক্ষীরা থেকে আজও বিএসএফ এর পুশিং করা ৫৩ জন আটক, যথাযথ প্রক্রিয়ায় অনুসরণের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। তরুণ প্রজন্ম ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটাতে পারলে দলেরও নেতৃত্ব দিতে পারবে বললেন সার্জিস আলম। রাজশাহীতে ২.৫ ঘণ্টার চেষ্টায় ওমর প্লাজা শপিং মলের আগুন নিয়ন্ত্রণে ৭ তলায় সূত্রপাত হলে জানা যায়নি কারণ। পঞ্চগড়ে দুস্থদের কাছে টাকা নিয়ে সরকারি চাল বিতরণ, ১,১৩,০০০ টাকা সহ ১১ ইউপি সদস্য আটক। রক্ষণাবেক্ষণের অভাবে সিলেট বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্রে মারা গেছে ২৩টি প্রাণী, রক্ষায় নেই কোনো উদ্যোগ। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। স্বাগত সমগ্র বাংলাদেশের সঙ্গে আছি তসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিদিনই ঘটছে পুশিনের ঘটনা। গত রাতেও মেহেরপুর ও সাতক্ষীরা সীমান্ত দিয়ে ৫৩ জনকে পুশিন করেছে বিএসএফ। অন্যদিকে কুড়িগ্রাম সীমান্তে পুশিনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার রাজশাহীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুশিনের ঘটনায় প্রতিবাদ জানানোর পাশাপাশি যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশিদের ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়েছে ভারতকে। রোববার মেহেরপুরের সোনাপুর সীমান্ত দিয়ে ১৫ জনকে পুশিনের পর মঙ্গলবার আবারও আনন্দবাগ সীমান্ত দিয়ে নারী শিশুসহ ৩০ জনকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। ভোরে তাদের আটকের পর সোপর্দ করা হয় থানায়। সাতক্ষীরার কুশখালী সীমান্ত এলাকা থেকেও পুশিন করা ২৩ জনকে আটক করেছে বিজিবি। এদিকে কুড়িগ্রামে ৫ নারীসহ ১৫ জনকে বড়াইবাড়ি সীমান্ত দিয়ে পুশিনের সময় বাধা দেয় বিজিবি। এ সময় বিএসএফ কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ছোড়ে বলে অভিযোগ স্থানীয়দের। পুশিন ঘিরে উত্তেজনার মধ্যে কড়া পাহারায় বিজিবির সদস্যরা। তবে এর মধ্যেও সীমান্তে নিরাপত্তার কোনো শঙ্কা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুশিন নিয়ে প্রতিবাদ জানানোর পাশাপাশি ভারতকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানানো হয়েছে। সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার কোনো অভাব নেই। আমরা আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ এবং সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। সীমান্তে পুশিনের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। বাট যারা আমাদের দেশি, আমাদের বাংলাদেশি, যেহেতু আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। এর আগে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সমাপন অনুষ্ঠানে কুচকাওয়াজ পরিদর্শন ও ডেপুটি জেলারদের র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন তিনি। বিশবিরুন্দি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। হবিগঞ্জে পাচারের সময় মিনি ট্রাক ভর্তি টিসিবির পণ্য আটক করা হয়েছে। গতরাতে শহরের বগলা বাজার এলাকা থেকে ট্রাকটি আটক করে যৌথ বাহিনী। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ জানান, সদরের লোকরা ইউনিয়নে টিসিবির পণ্যের ডিলারশিপে ব্যবসা করেন পিন্টু রায়। সরকারি গুদাম থেকে পণ্য সংগ্রহ করে অল্প পরিমাণ বিক্রির পর বাকিগুলো পাচারের জন্য শহরে নিয়ে আসেন। গোপন খবরে পণ্যবাহী মিনি ট্রাক আটক করা হয়। তল্লাশি চালিয়ে ৮০০ কেজি চাল, ৪৭৩ কেজি ডাল, ৪২৬ লিটার সয়াবিন তেল ও ২২১ কেজি চিনি উদ্ধার করা হয়েছে। পালিয়ে গেছে অভিযুক্ত ডিলার পিন্টু রায়। তরুণরা যদি ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাতের আন্দোলনের নেতৃত্ব দিতে পারে, তাহলে জেলা উপজেলার নেতৃত্ব তারা দিতে পারবে বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে দিনাজপুরের ঘোড়াঘাটে পথসভায় যোগ দিয়ে তিনি বলেন, খারাপ মানুষেরা ভালো মানুষদের জায়গা ছেড়ে দিতে চায় না। তাই দেশি বিদেশি শত্রুরা কোটি কোটি টাকা আত্মসাতের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। শোনা কথায় বিশ্বাস না করে এসবের সত্যতা যাচাইয়ের আহ্বান জানিয়ে তিনি বলেন, খারাপকে খারাপ বলার সৎ সাহস থাকতে হবে, না হলে প্রশ্রয় পেতে পেতে শেষ পর্যন্ত মানুষ হাসিনার মতো খুনি হয়। পথসভায় জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। আপনাদের সন্তানের বয়সী যারা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদের বয়স কত ছিল? 20 থেকে 30-এর মধ্যে। তারা যদি শেখ হাসিনার মতো ফেরাউন পতনের নেতৃত্ব দিতে পারে, তারা আপনাদের একটা উপজেলা জেলার নেতৃত্ব দিতে পারে।
রাজশাহীর মহানগরীর থিম ওমর প্লাজা শপিং মলের আগুন 2.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে। এখন চলছে ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ। প্রত্যক্ষদর্শীরা জানান দুপুর 12:30টার দিকে 10তলা বাণিজ্যিক ভবনটি 7 তলার ফুড কোর্ট থেকে ধোঁয়া বের হতে থাকে। এক পর্যায়ে পুরো ভবন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। দুপুর 3টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়, তবে এখনও জানা যায়নি আগুন লাগার কারণ। শপিং মলটিতে 5 শতাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। পঞ্চগড়ের বোদায় দুস্থ নারীদের খাদ্য নিরাপত্তা কর্মসূচি VWB এর আওতায় টাকা নিয়ে চাল বিতরণের সময় 11 ইউপি সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার রাতে ঝলই শালশিরি ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে। এ সময় তাদের কাছ থেকে অবৈধ লেনদেনের 1,13,000 টাকা উদ্ধার করা হয়েছে। মহিলা বিষয়ক অধিদপ্তরের দুস্থ নারীদের খাদ্য নিরাপত্তা কর্মসূচি VWB এর আওতায় 258টি পরিবারের মধ্যে মাসে 30 কেজি করে চাল দেওয়ার সিদ্ধান্ত হয়। তাদেরকে 5 মাসে পরিবার প্রতি 150 কেজি চাল বিতরণ করা হচ্ছিল সোমবার। এ সময় চাল নেওয়ার জন্য আসলে পরিবারের কাছ থেকে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ ওঠে কয়েকজন ইউপি সদস্যের বিরুদ্ধে। ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পায় যৌথ বাহিনী। এ সময় আটক করা হয় 8 জন ইউপি সদস্য ও 3 জন সংরক্ষিত নারী সদস্যকে। এদিকে অবৈধভাবে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন অভিযুক্ত ইউপি সদস্যরা। আমাদের ওই ভাড়ার টাকা এবং বাকি যে আনুষ্ঠানিক যে খরচ আছে এগুলো খরচ না থাকার কারণে কিন্তু আমরা টাকাটা নিই। এখন যেহেতু আমরা ভুল স্বীকার করতেছি যে সম্পূর্ণটা আমাদের ভুল হয়েছে, জনগণের টাকা নেওয়াটাও আমাদের অন্যায়, যেহেতু আমরা প্রতিনিধি। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী অফিসার। এখানে আসলে ওনাদের স্বীকারোক্তিও আছে, আর কিছু টাকা গচ্ছিত এখানে পাওয়া গেছে, সেটাও তারা বলছেন যে টাকাগুলো গচ্ছিত আছে। এখন সবগুলো মিলেই আমরা আসলে গুরুত্ব আদালতের কাছে দ্বারস্থ হচ্ছি যারা এটা করছে। জানা গেছে আটক 11 ইউপি সদস্যকে রাতেই বোদা থানায় হস্তান্তর করা হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মানিকগঞ্জের সিঙ্গাইরে একটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য মমতাজ বেগমের জামিন নামঞ্জুর করে 4 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে জেলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদবির ইয়াসির আহসান চৌধুরীর আদালতে তোলা হলে এই আদেশ দেন তিনি। এর আগে কড়া নিরাপত্তায় হত্যাসহ 2টি মামলার নিয়মিত হাজিরা দিতে কেন্দ্রীয় কাশিমপুর কারাগার থেকে তাকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে আসা হয়। এ সময় আদালত চত্বরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। কোর্ট ইন্সপেক্টর মোহাম্মদ আবুল খায়ের জানান, নিয়মিত হাজিরা হিসেবে মমতাজ বেগমকে আজ আদালতে তোলা হয়েছে। হাজিরা শেষে হরিরামপুরে ভাঙচুর ও মারামারি মামলায় থানায় জিজ্ঞাসাবাদ শেষে তাকে সিঙ্গাইর থানায় 4 দিনের জন্য রিমান্ডে নেওয়া হবে। মাদারীপুরের শিবচরে প্রতিপক্ষের হামলার 21 দিন পর হাসপাতালে এক তরুণের মৃত্যু হয়েছে। এদিকে তার মৃত্যুর খবরে প্রতিপক্ষের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর করেছে উত্তেজিত জনতা। নিহত স্বজনেরা জানান, 6 মে পূর্ব শত্রুতার জেরে সর্দারকান্দি গ্রামের কালাম সর্দারের বাড়িতে হামলা চালায় মাতবর বংশের লোকজন। এ সময় বেশ কয়েকজন আহত হন, যার মধ্যে আহত ইবনে সামাদ আজ ভোরে ঢাকা মেডিকেলে মারা যান। এ খবরে নিহতের স্বজনেরা বিক্ষোভ মিছিল করে। পরে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালায়, পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হাওর বাওরের সমস্যা সমাধানে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ক্ষমতা সীমিত মন্তব্য করে নিজেদের অসহায়ত্বের কথা জানালেন প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে ঝিনাইদহের কোট চাঁদপুরে জেলে সম্প্রদায় এবং বাওর মৎস্যজীবীদের সাথে মতবিনিময় উপদেষ্টা বলেন, ভূমি মন্ত্রণালয় ইচ্ছামতো হাওর বাওর ইজারা দিচ্ছে, সেখানে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কিছু বলার নেই। মৎস্যজীবীদের সমস্যা সমাধানে ইজারা প্রথা বাতিল করতে হবে এমন মন্তব্য করে উপদেষ্টা বলেন, এই সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর জাতীয় পর্যায়ে সংহতি প্রয়োজন। এর আগে সকালে উপজেলার বলুহর বাওর পরিদর্শন করেন উপদেষ্টা। এখানে মানুষের যা হক সেটা তাদেরকে দিতে হবে, এবং ইজারা প্রথা থাকলে যেভাবে মানুষের কষ্ট হচ্ছে, মানুষ ইজারা নিচ্ছে যারা মৎস্যজীবীদের নামে অন্যরা নিয়ে নিচ্ছে, এই
পুরো সিস্টেমটা আমাদেরকে একেবারে পরিষ্কার করে ফেলতে হবে। চট্টগ্রামে বিভিন্ন থানায় ছিনতাই ও হারানো জিডির সূত্র ধরে 51টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। সকালে এসব মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল জানান, বিভিন্ন সময় হারানো এসব মোবাইল অনলাইনে কম দামে বিক্রির বিজ্ঞাপন দিয়ে বিক্রি করে আসছিল বিভিন্ন চক্র। বেশিরভাগ ক্ষেত্রেই এসব মোবাইল ফোন ভুয়া IMEI নাম্বার দিয়ে ক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে। পরে পুলিশের অনুসন্ধানে এসব ফোন খুঁজে বের করা হয়েছে। এক্ষেত্রে কম দামে পুরাতন মোবাইল কেনার ক্ষেত্রে প্রয়োজনীয় যাচাই বাছাইয়ের পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া মোবাইল ফোন চুরি, ছিনতাই, ডাকাতি কিংবা হারিয়ে গেলে সাথে সাথে পুলিশকে জানানোর জন্য অনুরোধও জানান তিনি। আপনাদের সবাইকে জানাতে চাই যে মোবাইল ব্যবহারের ক্ষেত্রে, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে এবং হস্তান্তরের ক্ষেত্রে অবশ্যই যাতে আমরা যে বিধিবিধান বা নিয়ম রয়েছে সেটা অনুসরণ করি। অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে সিলেটের বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে মারা গেছে 23টি প্রাণী। দক্ষ জনবল, প্রাণীদের জন্য খাবার ও চিকিৎসক না থাকায় ঘটছে মৃত্যুর এসব ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিতভাবে নির্মাণ আর অব্যবস্থাপনার কারণে বন্যপ্রাণী বিপন্ন হলেও তার রক্ষায় নেই কোনো উদ্যোগ। 2018 সালে সিলেট নগরীর টিলাগড় ইকো পার্কে খাঁচা তৈরি করে 62টি বন্যপ্রাণী নিয়ে শুরু হয় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র। এরপর অনিয়ম, অব্যবস্থাপনায় জেব্রা, ময়ূর সহ মারা গেছে প্রায় সবগুলো প্রাণী। শুরুতে দর্শনার্থী গেলেও এখন আঁকড়া হয়েছে বখাটেদের। একেবারে খালি, আসলে ওইটা পর্যাপ্ত পরিমাণে ওই পরিমাণ পশু প্রাণী নাই একেবারেই। বন্যপ্রাণী সংরক্ষণ প্রপারলি না করা হলে সেটা আমাদের জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। বর্তমানে 8 প্রজাতির 39টি প্রাণী থাকলেও সেগুলো রয়েছে ঝুঁকিতে। এসব প্রাণীকে খাবার দেওয়ার কেউ নেই, হয় না অসুস্থ প্রাণীর চিকিৎসা। শুধুমাত্র প্রকল্প বাস্তবায়ন দেখাতে প্রাণীদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে বলে মনে করেন বিশিষ্টজনরা। চিড়িয়াখানার নামে যে পশু পাখিগুলো আনলো, সেই পশু পাখিগুলোর বেশিরভাগই এখন মৃতপ্রায় অথবা মৃত্যুবরণ করেছে। অর্থাৎ রক্ষণাবেক্ষণের অভাব, সর্বোপরি সদিচ্ছার অভাব। বন বিভাগ বলছে, পরিকল্পনাহীনভাবে চলায় বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রটির এই দশা। তবে সুষ্ঠুভাবে তা পরিচালনায় নেওয়া হয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। 20 বছরের জন্য একটা মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলছে, এটি প্রায় শেষ পর্যায়ে আছে। এটা আমাদের স্টেক হোল্ডার কনসালটেশনও এখানে টিলাগড় ইকো পার্কে হয়েছে এবং মাস্টার প্ল্যানের আলোকে আমরা ভবিষ্যতে এটিকে একটু সুন্দর একটা সাইট হিসাবে এবং কনজারভেশন এরিয়া হিসাবে আমরা এটা দেখতে পাবো। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রটির মুখর করে তোলার দাবি জানিয়েছেন দর্শনার্থীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফরিদপুরে পদ্মার চরাঞ্চলে যাতায়াতে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত আদায়ের অভিযোগ উঠেছে ট্রলার মালিক ও মাঝি মাল্লাদের বিরুদ্ধে। যাতায়াতে বাড়তি টাকা গোনার পাশাপাশি প্রতিদিনই বিড়ম্বনায় পড়তে হচ্ছে বাসিন্দাদের। এছাড়া ঘাট অব্যবস্থাপনা সহ রয়েছে নানা অভিযোগ। ইজারা শর্ত লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন। ফরিদপুরে পদ্মায় জেগে ওঠা বিভিন্ন চরবাসীর জেলা সদরে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। তবে সেখানে সরকার নির্ধারিত ভাড়ার বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীরা জানায়, শহরের ধলার মোড় ও টেপুরাকান্দি ঘাট থেকে কবিরপুর চর, মোহনমিয়ার হাটসহ বিভিন্ন চরে যেতে জনপ্রতি নির্ধারিত ভাড়া 30 টাকা হলেও নেওয়া হচ্ছে 50 থেকে 60 টাকা। গরু প্রতি 50 টাকার বিপরীতে 200 থেকে 300 টাকা এবং মন প্রতি মালামাল 2 টাকার জায়গায় নেওয়া হচ্ছে 30 টাকা পর্যন্ত। গত বছরও আমরা 30 টাকা ভাড়া দিছি এই ঘাটে, এই সেমবি ঘাট থেকে কবিরপুর চর। তো এই বছর আমাকে 10 টাকা গরু বাড়তি গুনতে দিছে। বাচ্চা কাচ্চা আছে এখানে এসে পড়াশোনা করে, দেখা গেলো ওয়েট করতেছে, টয়লেটে যাইতে পারে না, রোদ, প্রচুর রোদ, রোদে যাত্রী শ্রেণীর ব্যবস্থা নেই। বাড়তি ভাড়া দিতে গিয়ে বিপাকে পড়ছেন অনেকে। মাঝে মধ্যে প্রশাসন অভিযান চালালেও কোনো কাজে আসছে না বলে অভিযোগ জনপ্রতিনিধিদের। সরকারিভাবে যে রেটটা দেওয়া আছে ওই রেটে হয় না, একটু আপ ডাউন সবসময় থাকে এবং এই ব্যাপারে প্রশাসনিকভাবে কিছু কিছু সময় দেখা যায় সেটা কথা বলে আবার যা তাই। খেয়াঘাট ইজারায় সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়ার অভিযোগ পেয়েছে প্রশাসন।
ইজারা চুক্তি অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা। ভাড়ার যে বেশি আদায়ের বিষয়টা, এটা আমাদের কাছে অভিযোগ এসেছে। এই অভিযোগের প্রেক্ষিতে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমি এসএলএমকে বলেছি সরেজমিনে যে এটার বিষয়ে ব্যবস্থা নেবে। ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল, চর মাধবদিয়া ও আলিয়াবাদ ইউনিয়ন থেকে প্রতিদিন সদরে যাতায়াত করেন 2000-এর বেশি মানুষ। দ্রুত এই সমস্যার সমাধান চেয়েছেন তারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাভারের আশুলিয়ায় মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত ছেলে আওলাদ হোসেন। সোমবার রাতে আশুলিয়ার শিমুলিয়ার ভাটিয়াকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় আওলাদ হোসেন সন্ধ্যার পর মাদক সেবনের জন্য মা সুফিয়া বেগমের কাছে টাকা চায়। তা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে মাকে কুপিয়ে পালিয়ে যায় সে। এ সময় আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বকেয়া টাকা পরিশোধের দাবিতে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে সকাল থেকে ডায়ালাইসিস বন্ধ রাখে বেসরকারি সেবাদাতা প্রতিষ্ঠান স্যান্ডোর। সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত কার্যক্রম বন্ধ ছিল। পরে হাসপাতাল কর্তৃপক্ষের আশ্বাসে বেলা 12:30 থেকে আবারও সেবা চালু হয়। ডায়ালাইসিস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন রোগী ও স্বজনেরা। অনেকেই উৎকণ্ঠা নিয়ে হাসপাতাল চত্বরে অপেক্ষা করেন। এর আগে সোমবার বকেয়া বেতনের দাবিতে 3 ঘন্টা কর্মবিরতি পালন করেন স্যান্ডোরের কর্মীরা। টাকা বকেয়া থাকায় 3 মাস ধরে কর্মীদের বেতন দিতে পারছে না প্রতিষ্ঠানটি। এদিকে দফায় দফায় সেবা বন্ধ থাকায় ক্ষোভ জানিয়েছেন রোগী ও তাদের স্বজনেরা। মানিকগঞ্জে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে বিএনপির 2 নেতা সহ 24 জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় 5টি ড্রেজার, 3টি বাল্কহেড ও নগদ 85,000 টাকা জব্দ করা হয়। হরিরামপুর থানার সহকারী কমিশনার শাহরিয়ার আশরাফ জানান, পদ্মার ধুলসুরা ও ইব্রাহিমপুর ইলিশা পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। ভোরে অভিযান চালিয়ে 24 জনকে আটক করা হয়। এর মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিউল আজম ও সুতালড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম মিন্টু রয়েছেন। তাদের বিরুদ্ধে বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা হয়েছে। নাটোরের নলডাঙ্গায় প্রধান শিক্ষকের কক্ষে তালা দেওয়ার ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেফতারের পর থানায় হস্তান্তর করে। পুলিশ জানায়, গত 27 এপ্রিল সরকার মাধ্যমিক বিদ্যালয়ের পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করে অ্যাডহক কমিটি গঠনের ঘোষণা দেয়। এরপর খাজুরা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন অ্যাডহক কমিটি গঠনের কাজ শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে বিদ্যালয়টির সাবেক সভাপতি হযরত আলী সহ অন্যরা প্রধান শিক্ষকের কক্ষে গিয়ে রেজুলেশন বই, নোটিশ বই ও রাইটিং প্যাড সহ বিভিন্ন কাগজপত্র ছিনিয়ে নিয়ে কক্ষে তালা লাগিয়ে দেয়। এ ঘটনায় প্রধান শিক্ষক 6 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে। ভরা মৌসুমেও লক্ষ্মীপুরে মেঘনা নদীতে দেখা নেই পর্যাপ্ত ইলিশের। বছরের এই সময়ে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও পরিস্থিতি ভিন্ন। এতে মাছঘাটগুলোতে অলস সময় পার করছেন জেলে ও আড়তদাররা। মৎস্য বিভাগ বলছে, বৃষ্টিপাত ও নদীতে পানি বাড়লে ধরা পড়বে ইলিশ। এ মাসের শেষের দিকে পাওয়া যাবে নদীতেও। লক্ষ্মীপুরের নদী তীরবর্তী এলাকায় জেলে প্রায় 52,000, তাদের মধ্যে 42,000 নিবন্ধিত। রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের 60 নল এলাকার 100 কিলোমিটার পর্যন্ত মাছ শিকার করেন এখানকার জেলেরা। নিষেধাজ্ঞা কাটিয়ে অন্যান্য বছরের মতো মে থেকে জুলাই পর্যন্ত এই 3 মাস ইলিশ বেচাকেনায় ঘাট এলাকা সরগরম থাকলেও এবারের পরিস্থিতি ভিন্ন। নদীতে পর্যাপ্ত মাছ না পাওয়ায় আয় রোজগার নিয়ে বিপাকে প্রায় 52,000 জেলে পরিবার। দাদনের টাকা পরিশোধ নিয়েও বিপাকে তারা। মাছ আনা নদীতে পানির অবস্থা কম, জনিয়ে কিছু মাছ হয়, কিন্তু এখন ডালা জোয়া চলতেছে। মাছ নদীতে একেবারে কম, আমরা সত্যি কষ্ট বাড়ি যায়, একদম সীমিত কম মাছ। এদিকে মাছের সরবরাহ কম থাকায় জেলায় ছোট বড় 30টি মাছ ঘাটে অলস সময় পার করছেন আড়তদাররা। মাছ টাছ ধরা কম হচ্ছে, জেলে 2-1টা গেছে, একদম মাছ কম পাইছে, 2-4টা অনেক কম মাছ। বর্তমানে ধরো না মাছের সংযোগ কম, এই কারণে ইলিশ মাছের দাম একটু বেশি, মাছ আমদামি তো দাম কমে যেত। মৎস্য বিভাগ বলছে, নদীতে ডুবোচর ও নাব্যতা সংকটের কারণে ইলিশ চলাচলে বাধার সৃষ্টি হয়।
বৃষ্টিপাত ও নদীতে পানি বাড়লে ইলিশ ধরা পড়বে বলে জানান মৎস্য কর্মকর্তা। বৃষ্টি, নদীর পানি এবং নদীতে কারেন্ট তৈরি হওয়া এটার উপর নির্ভর করবে। সেই হিসাবে আপনারা জানেন যে এখন যে জলবায়ুগত যে পরিবর্তন, এই পরিবর্তনের কারণে কিন্তু বৃষ্টি যথাসময়ে আসতেছে না, হচ্ছে না, পানিও বাড়তেছে না, ওইভাবে স্রোতও তৈরি হচ্ছে না। এই কারণে আসলে মূলত হলো যে এই ইলিশ মাছগুলো ওইভাবে ধরা পড়তেছে না। লক্ষ্মীপুর জেলায় এবার ইলিশ আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৮,৫০০ মেট্রিক টন, যা গত বছরের তুলনায় ৩,০০০ মেট্রিক টন বেশি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লালমনিরহাটে দেখা দিয়েছে তীব্র শ্রমিক সংকট। পাকা ধান মাঠে পড়ে থাকলেও ঘরে তোলার মতো শ্রমিক মিলছে না। জেলার বেশিরভাগ শ্রমিক বেশি মজুরির আশায় অন্য স্থানে চলে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। এর মধ্যেই ভারী বৃষ্টির কারণে অনেক জমির ধান তলিয়ে গেছে। লালমনিরহাটে মাঠে পড়ে আছে পাকা ধান, কিন্তু ঘরে তুলতে পারছেন না কৃষক। তীব্র শ্রমিক সংকটের কারণে এই অবস্থা পুরো জেলাতে। বেশি মজুরির আশায় এবং আগেই অনেক শ্রমিক আশপাশের জেলাসহ বিভিন্ন স্থানে চলে যাওয়ায় ঘরে ধান তোলা নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। শ্রমিক পাওয়া যাচ্ছে না, যার কারণে এখানে অনেক সমস্যা হচ্ছে ধান নিতে বিল থেকে। অন্যান্য জেলার মাধ্যমে সর্বোচ্চ মূল্য পায় বিধায় তারা অন্যান্য জেলার মধ্যে চলে যায়। একদিকে শ্রমিক সংকট, অন্যদিকে কয়েকদিনের বৃষ্টিতে ডুবে গেছে ফসল। এই অবস্থায় কৃষকের স্বপ্ন এখন দুরাশায় পরিণত হয়েছে। ধান পানির নিচে যাইতেছে, মনে হয় এ ধান আর নেওয়া যাবে না। কিন্তু এখন তো মাঠ থেকে ধান আনতে পারতেছি না, ধান মনে করেন যে পানিতে তলে গেছে, শ্রমিক পাইতেছি না। আধুনিক প্রযুক্তি ব্যবহার তেমন না থাকায় দিনে দিনে শ্রমিক সংকট তীব্র হচ্ছে। এজন্য কৃষি যন্ত্রের ব্যবহার বাড়ানোর পরামর্শ দিয়েছে কৃষি কর্মকর্তারা। আমাদের এখন 47টা কম্বাইন্ড হারভেস্ট আছে, যেটা মেশিনে আমরা মানে 1 একর ধান কাটতে 1 ঘন্টা সময় লাগে। কৃষকদেরকে আমরা মোটিভেট করতেছি যে আপনারা যন্ত্রের সাহায্য নেন, তাহলে আপনাদের লেবার বিজনেস ওটা লাগবে। এবার জেলায় বোরোর আবাদ হয়েছে 48,015 হেক্টর জমিতে। এখন পর্যন্ত মাত্র 20% ফসল ঘরে উঠেছে। জলাবদ্ধতা ও জমিতে পানি থাকায় লোকসানের শঙ্কায় কৃষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার কোরবানি ঈদে কুষ্টিয়ায় বড় চমক, 40 মণ ওজনের গরু বাংলার ডন। বিশাল আকৃতির গরুটি দেখতে প্রতিদিনই ভিড় জমায় এলাকাবাসী। আর পটুয়াখালীর কলাপাড়ায় আলোচনায় কালু। গরুটির দাম চাওয়া হচ্ছে 8 লাখ টাকা। কুষ্টিয়া সদরের বড় আইলচারা গ্রামের বুরহান মণ্ডল 3 বছর আগে ফ্রিজিয়ান জাতের এই গরুটি কিনে লালন পালন শুরু করেন। এরই মধ্যে এর ওজন হয়েছে 40 মণ। নাম রাখা হয়েছে বাংলার ডন। আমার আশা ছিল গরুর আমি হয়তো 21 লাখ বেচবো, বুঝেছেন। আমার দাম চাওয়া আছে মানুষের কাছে। ঢাকাতে প্রত্যেকটা এই গরু, বড় গরুর সেক্টর, খামার বলতে বাংলাদেশে যত খামারই থাকুক, একটা নাম কিছু থাক বা না থাক, নামটা আছে। এছাড়া তার খামারে রয়েছে 30 থেকে 35 মণ ওজনের মাফিয়া, সুলতান, আলিফ, হামজা, রকি ও আদিলা নামে আরও 6টি গরু। কুরবানির আগে বিশালদেহী গরুগুলো আসে আলোচনায়। জেলায় এবার কুরবানির জন্য 2,09,000 গবাদি পশু প্রস্তুত করা হয়েছে। খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য বড় ব্যাপারীদের সাথে সমন্বয় করা হচ্ছে বলে জানায় প্রাণী সম্পদ অফিস। এই গরুগুলো যারা বিক্রি করবে, আমরা তাদের বিক্রির জন্য সহযোগিতা করতে পারি। যারা পাইকার থাকে আমাদের সাথে যোগাযোগ যখন করবে, আমরা পাইকারদের সাথে তাদের যোগাযোগ করে দেব। এদিকে পটুয়াখালীর কলাপাড়ার ইটবাড়িয়া গ্রামের ইউসুফ মোল্লা প্রস্তুত করেছেন 10 ফুট দৈর্ঘ্য ও 7.5 ফুট প্রস্থের কালুকে। 25 মণ ওজনের শার্টের দাম হাঁকা হচ্ছে 8 লাখ টাকা। দানাদারটা কম খাওয়াই, ঘাস বেশিরভাগ ঘাস খাওয়াই। 25 মণ ওয়েট আছে বর্তমান বডিতে। আর আমি 8 লাখ টাকা হইলে বিক্রি করব। কলাপাড়ায় ছোট বড় 90টি গরু ছাগলের খামার রয়েছে, যেখানে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে 22,000 গবাদি পশু। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্স। ধন্যবাদ।